ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 10। এর আগে আমাদের আরও 9টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দাবা খেলায় মোট কতগুলি সাদা গুটি থাকে? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কী কী অপশান দিয়েছে? 12 দিয়েছে, 14 দিয়েছে, 16 দিয়েছে আর 18 দিয়েছে। তো মনে রাখবে, দেখো সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো দাবা খেলায় এইরকম করে কিন্তু দেখবে তোমরা দাবা খেলায় এরকম একটা তোমার বোর্ড থাকে দাবা খেলার জন্য, আর সেখানে দেখবে কালো আর সাদা, মানে একটা খোপে কালো হলে পরেরটাতে সাদা, তারপরে আবার কালো হলে তারপরে সাদা, এইভাবে কিন্তু কালো সাদা মিলিয়ে মোট কতগুলি ঘর থাকে? তো মনে রাখবে, দাবা খেলার যে বোর্ড হয় বা চেস বোর্ড হয় সেখানে কিন্তু মোট 64টা ঘর থাকে। এইবার দাবা খেলায় দেখো দুই ধরনের গুটি থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সাদা গুটি আর একটা হচ্ছে কালো গুটি। তো দাবা খেলায় যে সাদা গুটি আছে সেই সাদা গুটি কতগুলো থাকে? তো মনে রাখবে মোট 16টা কিন্তু সাদা গুটি থাকে। যতগুলো সাদা গুটি থাকে ততগুলোই কিন্তু কালো গুটি থাকে। তাই যদি 16টা সাদা গুটি থেকে থাকে, তাই কিন্তু 16টা কালো গুটিও থাকবে। আমাদের এখানে সাদা গুটি চেয়েছে, তাই 16 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, কোন পাল রাজা বিক্রমশিলা মহাবিদ্যালয় বানান? ঠিক আছে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেবপাল দিয়েছে, ধর্মপাল দিয়েছে, কুমারপাল দিয়েছে আর গোপাল দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল কী করেছিল? ধর্মপালই কিন্তু বিক্রমশিলা যে মহাবিহার, ঠিক আছে, বিক্রমশিলা যে মহাবিহার, ঠিক আছে, সেই বিক্রমশিলা মহাবিহার কিন্তু ধর্মপালই বানিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? দেখো এইটা কিন্তু সেই বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষের তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এটা মোটামুটি কত সাল থেকে তৈরি করা শুরু হয়েছিল? এটা 783 সাল থেকে কিন্তু বানানো শুরু হয়েছিল। মোটামুটি 820 সাল পর্যন্ত কিন্তু এর যে সমস্ত যে কার্যটা সেটা কিন্তু সম্পন্ন হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিক্রমশিলা, এখানে আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু বিক্রমশিলা মহাবিহারের ছবি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, কেলুচরণ মহাপাত্র কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, তোমরা এখানে ছবিও দেখতে পাচ্ছ। এই যে ইনি হচ্ছেন কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে, এখানে আমি লিখছি কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে, তো এই যে কেলুচরণ মহাপাত্র আছে, এই কেলুচরণ মহাপাত্র কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। অসমীয়া দিয়েছে, কত্থক দিয়েছে, বাউল দিয়েছে আর ওডিসি দিয়েছে। ঠিক আছে, এটা হয়ে যাবে ওডিসি। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো মনে রাখবে, এই যে কেলুচরণ মহাপাত্র আছে ইনি কিন্তু ওডিসি নাচের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, ওডিসি নাচের সাথে সম্পর্কযুক্ত। আর এই ওডিসি নাচ কোথায় দেখতে পাবে? একদম নামের মধ্যে কিন্তু স্পষ্ট আছে, এটা কিন্তু উড়িষ্যাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, উড়িষ্যাতে কিন্তু দেখতে পাওয়া যায় এই ওডিসি নাচ। আর মনে রাখবে, এই যে কেলুচরণ মহাপাত্র আছে না, উড়িষ্যা থেকে ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কিন্তু ব্যক্তিগতভাবে কী পেয়েছেন, যিনি কিন্তু ব্যক্তিগতভাবে পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন। ইনি কিন্তু উড়িষ্যার প্রথম ব্যক্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, লুনি নদী কোন রাজ্য দিয়ে গেছে? তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। দেখো সবার প্রথমে কিন্তু লুনি নদী সম্পর্কে আমরা সকলেই কিন্তু একটা ফ্যাক্ট জানি যে লুনি কেমন ধরনের নদী। তো মনে রাখবে, লুনি কিন্তু একটা অন্তর্বাহিনী নদী, অর্থাৎ যে নদী মনে করো কোনো একটা পাহাড় বা থেকে তৈরি হওয়ার পর, মানে পাহাড় থেকে সৃষ্টি হওয়ার পর কোনো রকম সমুদ্রে মেশেনি, সমুদ্রের আগেই মাটির সাথে মিলিয়ে গেছে। ঠিক আছে, সেই ধরনের নদীকে কিন্তু বলা হয়ে থাকে হচ্ছে অন্তর্বাহিনী নদী। লুনি কিন্তু একটা অন্তর্বাহিনী নদী। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে দিয়ে কোন রাজ্যের মধ্যে দিয়ে লুনি নদী গেছে? বিহার, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো মনে রাখবে, রাজস্থান রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই লুনি নদী গেছে। আর এই রাজস্থানের কিন্তু প্রধান নদী হচ্ছে লুনি নদী। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকের 5 নম্বর কোশ্চেন, ত্রিশক্তি সংগ্রাম পাল প্রতিহার ও ড্যাশের ভিতর হয়েছিল। তো দেখো আমরা কিন্তু সকলেই ইতিহাসের এই যে ত্রিশক্তি সংগ্রাম আছে, এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। এই ত্রিশক্তি সংগ্রাম কাকে কেন্দ্র করে হয়েছিল? তো মনে রাখবে, ত্রিশক্তি সংগ্রাম কিন্তু কনৌজকে কেন্দ্র করে হয়েছিল, অর্থাৎ কনৌজে কার আধিপত্য থাকবে তাকে কেন্দ্র করে কিন্তু এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। ত্রিশক্তি সংগ্রাম কাদের ভেতরে হয়েছিল? পাল, প্রতিহার ও, দেখো এখানে 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে কাদের মধ্যে হয়েছিল? তো মনে রাখবে, ত্রিশক্তি সংগ্রাম কিন্তু পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, আর এই যে রাষ্ট্রকূট আছে, এই রাষ্ট্রকূট বংশরা কি বানিয়েছিল? তো মনে রাখবে, রাষ্ট্রকূট বংশরা কিন্তু রাষ্ট্রকূট বংশরা কিন্তু তোমার হচ্ছে যে কৈলাসনাথ মন্দির আছে মহারাষ্ট্রের। ঠিক আছে, সেই কৈলাসনাথ মন্দির কিন্তু যেটাকে হচ্ছে তোমার, আমরা বলতে পারি যে তোমার মনোলিথ টেম্পল, অর্থাৎ একটা পাহাড়কে কেটেই কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো সেই কৈলাসনাথ মন্দির কিন্তু এই রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণ প্রথম ইনি কিন্তু বানিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা HW থাকবে। এই যে রাষ্ট্রকূট বংশ আছে, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের
প্রতিষ্ঠাতা কে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, কে বিখ্যাত সানাই বাদক। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে কে বিখ্যাত সানাই বাদক। দেখো এটাকে কিন্তু আমরা অপশানে এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। দেখো সবার প্রথমে রবিশঙ্কর কী বাজান, আমরা সকলেই জানি রবিশঙ্কর সম্পর্কে আমরা প্রচুর ডিটেলস পড়েছি, এক্সট্রা ডিটেলস। তো রবিশঙ্কর কিন্তু সেতার বাজান, এনাকে কিন্তু 1999 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল। এরপর কি আছে জাকির হোসেন, জাকির হোসেন সম্পর্কে আমরা পড়েছি। দেখো জাকির হোসেন নামটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ জাকির হোসেন কিন্তু সম্প্রতি কদিন আগে মারা গেছেন। ইনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আমরা এই কোশ্চেনের শেষে আলোচনা করছি। এবার দেখো এখানে সাবরি খান কী বাজান, তো দেখো আগের দিন তোমাদেরকে বলে দিয়েছি, আগের দিন এই কোশ্চেনটা ছিল। সাবরি খান কিন্তু সারঙ্গী বাজানোর সাথে সম্পর্কযুক্ত। তো সানাইয়ের সাথে কে সম্পর্কযুক্ত, তো মনে রাখবে বিসমিল্লা খান, বিসমিল্লা খান কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। আর এই বিসমিল্লা খান কিন্তু এমন একজন এমন একজন মানে বাদ্যযন্ত্র বাদক বা এমন একজন সানাই বাদক বা সঙ্গীতজ্ঞ আমরা বলতে পারি, যিনি কিন্তু ভারতের সবকটা সর্বোচ্চ সম্মান, ভারতের সবকটা সম্মান যেরকম আমরা বলতে পারি পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন প্রত্যেকটা সম্মানই পেয়েছেন। ঠিক আছে, এবার দেখো আমরা জাকির হোসেন সম্পর্কে সবার প্রথমে তোমরা ছবিটা দেখে নাও। এই যে ইনি কিন্তু হচ্ছে ওস্তাদ বিসমিল্লা খান, ইনি কিন্তু বিখ্যাত সানাই বাদক। ঠিক আছে, বিখ্যাত সানাই বাদক। এইবার দেখো আমরা জাকির হোসেন সম্পর্কে যেটা বলছিলাম, দেখো জাকির হোসেন যেহেতু সম্প্রতি মারা গেছে, জাকির হোসেন সম্পর্কে কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসার সম্ভাবনা খুব বেশি। তো মনে রাখবে জাকির হোসেন 1988 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিল, 1988 সালে কিন্তু তিনি পদ্মশ্রী সম্মান পান। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এরপর কিন্তু 2002 সালে তিনি কি পান, 2002 সালে কিন্তু তিনি পদ্মভূষণ পান। ঠিক আছে, এবং লেটেস্ট 2023 সালে, ঠিক আছে, লেটেস্ট 2023 সালে তিনি কিন্তু কি সম্মান পান, তিনি কিন্তু পদ্মবিভূষণ পান। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসার মতো, যে জাকির হোসেন কবে পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন। তো 2023 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, 1917 সালে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ করেন। আমরা সকলেই জানি 1917 সালে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ করেছিল, তো মনে রাখবে বিহারের চম্পারণ। ঠিক আছে, বিহারের চম্পারণে নীল চাষিদের সঙ্গে মিলে কিন্তু তিনি কি করেছিল, তিনি কিন্তু এই যে সত্যাগ্রহ, যেটা কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল, এটা কিন্তু তিনি সংগঠিত করেন চম্পারণে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন। ব্যাক টু ব্যাক 4টে অপশন এখানে দিয়েছে, 1885 দিয়েছে, 1869 দিয়েছে, 1870 দিয়েছে আর 1877 দিয়েছে। তো গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী 1869 সালে। কোথায়, গুজরাটের। ঠিক আছে, গুজরাটের একটা স্থান আছে যার নাম হচ্ছে পোরবন্দর। ঠিক আছে, গুজরাটের একটা স্থান যার নাম হচ্ছে পোরবন্দর, সেখানে কিন্তু গান্ধীজি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এইবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে কত সালে ভারতে আসে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা HW থাকলো। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1859। এবার দেখো এই যে 1885 আছে, 1885 সম্পর্কে আমরা একটা এক্সট্রা ডিটেলস জেনে নিই। 1885-তে কী হয়েছিল, তো মনে রাখবে 1885-তে কিন্তু INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করা হয়েছিল মুম্বাই, বা আমরা যেটাকে আমরা বোম্বে বলি। ঠিক আছে, বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, AU কিসের সংকেত। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে, সোনা দিয়েছে, অ্যালুমিনিয়াম দিয়েছে, রূপা দিয়েছে আর প্লাটিনাম দিয়েছে। আমরা প্রত্যেকের সংকেতই দেখে নেব। তো দেখো সবার প্রথম দেখো AU মানে কিন্তু তোমার সোনা। ঠিক আছে, এর ল্যাটিন নাম কি, এর ল্যাটিন নাম কিন্তু অরাম। ঠিক আছে, অরাম, সেখান থেকে কিন্তু এসেছে এই AU নামটা। এবার দেখো অ্যালুমিনিয়ামের সংকেত কি, অ্যালুমিনিয়ামের সংকেত কিন্তু AL। রূপার সংকেত কি, রূপার সংকেত কিন্তু হচ্ছে সিলভার। সিলভারকে কি বলা হয়ে থাকে, সিলভারকে কিন্তু বলা হয়ে থাকে AG। ঠিক আছে, এবার দেখো প্লাটিনামকে কি বলা হয়ে থাকে, প্লাটিনামের সংকেত কি, প্লাটিনামের সংকেত কিন্তু হচ্ছে PT। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, AU কার সংকেত, তো মনে রাখবে AU কিন্তু সোনার সংকেত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, ইয়াকশাগান কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ। দেখো রেলের পরীক্ষাতে এই যে বিভিন্ন রকমের যে ফোক ডান্সগুলো হয়ে থাকে, বা আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল ডান্সও যেগুলো হয়ে থাকে, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়ে থাকে। দেখো এই যে ইয়াকশাগন আছে, ইয়াকশাগন কোথাকার একটা বিখ্যাত নাচ, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ওড়িশা দিয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ দিয়েছে, মধ্যপ্রদেশ দিয়েছে আর কর্ণাটক দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, তো মনে রাখবে এই যে ইয়াকশাগান আছে, এই ইয়াকশাগান কিন্তু কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের খুব ফেমাস একটা নাচ কিন্তু হচ্ছে আমাদের ইয়াকশাগান নাচ। ঠিক আছে, এবার দেখো আমরা একটু আগে পড়লাম এই যে ওড়িশাতে কী আছে, ওড়িশাতে কিন্তু ওড়িশি নাচ আছে। আর এই ওড়িশি নাচের সাথে কে সম্পর্কযুক্ত বললাম, ওড়িশি নাচকে নতুনভাবে পুনরুজ্জীবিত কে করেছিল, ওই কেলুচরণ মহাপাত্র, যার ছবি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এই দেখো এখানে কিন্তু রয়েছে যে ইয়াকশাগান নাচ। ঠিক আছে, দেখো
দেখো এরকম কিন্তু তোমাদের মুখোশ পড়ে, ঠিক আছে, এরকম মুখোশ পড়ে কিন্তু নাচটা করা হয়ে থাকে। দেখেছো তোমরা নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান যে ফিল্মগুলো হয় সেখানে দেখবে, যেরকম চেন্নাই এক্সপ্রেস, সাউথ ইন্ডিয়ান যে বইগুলো আছে দেখবে ওই বই কিন্তু এরকম ধরনের মাস্ক পরে তোমরা নাচতে দেখবে, যদি ওটা কিন্তু ইয়াকশাগান নাচ নয়, ওটা ছিল কথাকলি নাচ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই আজকের 11 নম্বর কোশ্চেন, লাঠমার হোলি কোন রাজ্যের উৎসব। দেখো রেলের আরেকটা ফেভারিট টপিক কিন্তু কোন টপিকটা, যে কোন রাজ্যে কোন উৎসব পালন করা হয়। তো লাঠমার হোলি কোন রাজ্যে পালন করা হয়ে থাকে, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে, কর্ণাটক আছে, অরুণাচল প্রদেশ আছে, উত্তরপ্রদেশ আছে আর হিমাচল প্রদেশ আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লাঠমার হোলি। এটা কিন্তু যে আমাদের হোলি থাকে বা আমাদের যে রং খেলা থাকে তার কিন্তু এক সপ্তাহ পরে হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু মানে এটা কোথায় হয়ে থাকে, এটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে সংগঠিত হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন দেখো এই যে এখানে কিন্তু আছে লাঠমার হোলি, ঠিক আছে, এরকম দেখো একটা হাতে একটা লাঠি থাকে, ঠিক আছে, আর এরকম করে কিন্তু তোমার দেখো রং কিন্তু মাখা হয়ে থাকে, ঠিক আছে। লাঠমার হোলি কোথায় হয়ে থাকে, লাঠমার হোলি কিন্তু ইউপি বা উত্তরপ্রদেশে সংগঠিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কৃষির সাথে যুক্ত, কোন বিপ্লবটি, দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে বলতে হবে কোন বিপ্লবটি কৃষির সাথে সম্পর্কযুক্ত। সবুজ বিপ্লব, সাদা বিপ্লব, হলুদ বিপ্লব আর হচ্ছে তোমার এখানে লাল বিপ্লব, ঠিক আছে। তো আমরা দেখে নিই, দেখো সবার প্রথমে আমরা কি দেখব, সবার প্রথমে আমরা দেখব হচ্ছে সবুজ বিপ্লব। দেখো সবুজ বিপ্লবটাই কিন্তু কৃষির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, সবুজ বিপ্লবটা কিন্তু কৃষির সাথে সম্পর্কযুক্ত, তাই এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এই যে সাদা বিপ্লব আছে, সাদা বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত, তো সাদা বিপ্লব কিন্তু দুধের সাথে সম্পর্কযুক্ত। হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত, তো মনে রাখবে হলুদ বিপ্লব কিন্তু যে তৈলবীজ ছিল, ঠিক আছে, অর্থাৎ যে অয়েল সিড ছিল সেই অয়েল সিডের সাথে সম্পর্কযুক্ত। এইবার এই যে লাল বিপ্লব আছে, এই লাল বিপ্লবটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা তোমাদের জন্য একটা HW থাকলো। এবার দেখো একটা তোমাদেরকে আমি এক্সট্রা ফ্যাক্ট বলে রাখি, দেখো এই যে সবুজ বিপ্লব আছে, এই সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে, যদি তোমাদেরকে বিশ্বে জিজ্ঞাসা করে বা ওয়ার্ল্ডে কে সবুজ বিপ্লবের জনক সেটা যদি জিজ্ঞাসা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নরম্যান বোরলগ, ঠিক আছে, নরম্যান বোরলগ, ঠিক আছে, নরম্যান বোরলগ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ওয়ার্ল্ডে। আর ভারতে কিন্তু মনে রাখবে স্বামীনাথন, ঠিক আছে, ভারতে কিন্তু হচ্ছে স্বামীনাথন, MS স্বামীনাথন। এই MS স্বামীনাথনকে কিন্তু 2024 সালে কী করা হয়েছিল, 2024 সালে কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন, উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, মুখ্য বিচারপতি দিয়েছে, রাষ্ট্রপতি দিয়েছে, ক্যাগ দিয়েছে আর প্রধানমন্ত্রী দিয়েছে। তো উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারতের রাষ্ট্রপতি কিন্তু কী করেন না, ভারতের রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে থাকেন। ভারতের যে মুখ্য বিচারপতি আছে এনাকেও কিন্তু শপথ বাক্য কে পাঠ করান, রাষ্ট্রপতি মুখ্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান আর মুখ্য বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে। এবার দেখো এই যে ক্যাগ আছে, ক্যাগ কত নম্বর আর্টিকেলে আছে, ভারতের কিন্তু 148 নম্বর আর্টিকেলে আছে। এই ক্যাগকেও কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি আছে ইনি কিন্তু কী করে থাকেন, ইনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। এমনকি যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীকেও কিন্তু প্রেসিডেন্ট বা আমাদের ভারতের যে রাষ্ট্রপতি আছে তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার তোমাদের জন্য একটা HW থাকবে, ভারতের কত নাম্বার আর্টিকেলে, ঠিক আছে, ভারতের কত নাম্বার আর্টিকেলে তোমার হচ্ছে রাষ্ট্রপতির কথা উল্লেখ আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 14 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছে। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের আমি আগেও করিয়েছি। তো তোমাদেরকে কী বলেছিলাম, আমাদের সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতি রাজের কথা আছে, তো মনে রাখবে আমাদের সংবিধানের যে 40 নম্বর ধারা আছে এটা কত নম্বর পার্টে আছে, এই পার্টটাও কিন্তু তোমাদের অনেক সময় পরীক্ষায় দেয়, অনেক সময় কিন্তু পরীক্ষায় ধারা না দিয়ে পার্ট দিয়ে দেয়। তো মনে রাখবে ভারতের সংবিধানের যে পার্ট 9 আছে, ঠিক আছে, পার্ট 9-এর যে 40 নম্বর কী আছে, 40 নম্বর যে আর্টিকেল আছে সেখানে কিন্তু কী আছে, দেখো এই যে 40 নম্বর যে আর্টিকেলটা আছে এখানে কিন্তু পঞ্চায়েতি রাজের কথা উল্লেখ আছে। আর পার্ট 9-এ কী আছে, আর পার্ট 9-এ কিন্তু তোমাদের পঞ্চায়েতি রাজের মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো পড়ছে বা কোন ফ্যাক্টগুলো পড়ছে না সেটা কিন্তু আছে, মানে পুরো যে সাংবিধানিক যে বডিটা সেটা কিন্তু আছে পার্ট নাম্বার 9-এ। আর এই যে পঞ্চায়েতি রাজের কথা এটা কিন্তু 40-এ আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, ছট পূজা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, বিহার দিয়েছে, তামিলনাড়ু দিয়েছে, আসাম দিয়েছে আর কর্ণাটক দিয়েছে। সঠিক অ্যান্সার কী হবে, দেখো ছট মানে মনে রাখতে হবে বিহার, ঠিক আছে, ছট মানে কি মনে রাখতে হবে
ছট মানেই কিন্তু বিহার, তাই ছট কোথাকার একটি উৎসব, ছট কিন্তু বিহারের খুবই জনপ্রিয় একটা উৎসব। এবার দেখো এই যে তামিলনাড়ু আছে, এই তামিলনাড়ুর একটা গুরুত্বপূর্ণ উৎসব কি, এই তামিলনাড়ুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে থাইপুসাম, যেটা কিন্তু কদিন আগে পালন করা হয়ে গেল। আর এই থাইপুসাম কোন ভগবানের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে, ভগবান মুরগুন, ঠিক আছে, ভগবান মুরগুনের উদ্দেশ্যে কিন্তু এই থাইপুসাম উৎসব পালন করা হয়ে থাকে। এবার দেখো আসামে কি আছে, আমরা সকলে জানি আসামে কিন্তু নাচ প্লাস হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব, সেটা কিন্তু বিহু উৎসব, ঠিক আছে। এবার দেখো কর্ণাটকে কি আছে, কর্ণাটকে কিন্তু জাল্লিকাট্টু আছে, ঠিক আছে, জাল্লিকাট্টু, ঠিক আছে। এখানে সরি কর্ণাটকে না, জাল্লিকাট্টু। কর্ণাটকে কিন্তু আমাদের বিভিন্ন রকম উৎসব পালন করা হয়ে থাকে, যার মধ্যে কিন্তু একটা আছে যা আমরা যেটা আমাদেরকে বলতে পারি হুট্টাড়ি উৎসব, ঠিক আছে। হুট্টাড়ি উৎসব কোথায় পালন করা হয়ে থাকে, হুট্টাড়ি উৎসব কিন্তু কর্ণাটকে পালন করা হয়ে থাকে। এবার দেখো এখানে আছে, ঠিক আছে, এখানে তোমরা ছবিও দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু দেখো এই যে ব্যাপারটা, পুরো যে ব্যাপারটা এখানে আছে, এই যে ছট পূজা, দেখো বিহারে কিন্তু এরকম ছট পূজা এরকম জলের মধ্যে নেমে। আর ছট পূজা কোন দেবতার উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে, তো মনে রাখবে ছট পূজা কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 16 নম্বর কোশ্চেন, রাজ্য বিধানসভায় কার অনুমতিতে অর্থ বিল পেশ হতে পারে। দেখো অর্থ বিল কিন্তু, দেখো আমাদের যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা ধরি, অর্থ বিল কিন্তু একমাত্র কোথায় পেশ করা যেতে পারে, অর্থ বিল কিন্তু একমাত্র যে লোকসভা আছে, ঠিক আছে, সেই লোকসভাতে কিন্তু পেশ করা যেতে পারে। আর লোকসভাতে কোনো বিল অর্থ বিল কিনা সেটা কে নির্ধারণ করে, সেটা কিন্তু আমাদের যে লোকসভার স্পিকার আছে, সেই লোকসভার স্পিকার কিন্তু নির্ধারণ করে থাকে যে কোনো বিল অর্থ বিল কিনা। এবার দেখো কি বলেছে, যে আমাদের যে প্রত্যেক রাজ্যের যে রাজ্য বিধানসভা আছে, সেই রাজ্য বিধানসভাতে কার অনুমতিতে কি করা যেতে পারে, কার অনুমতিতে তোমার হচ্ছে পেশ করা যেতে পারে মানি বিল বা অর্থ বিল। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজ্যপালের অনুমতিতে কিন্তু রাজ্য বিধানসভাতে মানি বিলকে উপস্থাপন করা যেতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কী বলেছে, রুদ্রাংশ পাটিল কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, কোন স্পোর্টস পার্সোনালিটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, এটাও কিন্তু পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে রুদ্রাংশ পাটিল কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, রুদ্রাংশ পাটিল কিন্তু শুটিং খেলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, রুদ্রাংশ পাটিল কিন্তু শুটিংয়ের সঙ্গে কিন্তু রুদ্রাংশ পাটিলের নাম যুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 18 নম্বর কোশ্চেন, নিখাত জারিন কোন খেলার সাথে যুক্ত। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, কী কী দিয়েছে, বক্সিং দিয়েছে, ঠিক আছে, চেস দিয়েছে, ব্যাডমিন্টন দিয়েছে, আর নানান দেভাব দিয়েছে। তো আমরা সকলেই জানি নিখাত জারিন কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, নিখাত জারিন কিন্তু বক্সিং খেলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, 1857 সালের সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল। তো মনে রাখবে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেটাকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয়, কে বলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এই যে 1857 সালের যে বিদ্রোহটা হয়েছিল, যাকে আমরা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলি, এটা কিন্তু শুরু হয়েছিল কোথা থেকে, এটা কিন্তু শুরু হয়েছিল মিরাট থেকে, ঠিক আছে, উত্তরপ্রদেশের মিরাট থেকে কিন্তু এই বিদ্রোহটা শুরু হয়েছিল, ঠিক আছে। এইবার এই যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল, এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন অর্থাৎ তথা আজকের লাস্ট কোশ্চেন কী বলেছে, ভারত কত সালে প্রথমবারের জন্য ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জেতে। তো এখানে আশা করি এই কোশ্চেনটা আমরা সকলেই পারবো। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভারত প্রথমবারের জন্য 1983 কিন্তু কপিল দেবের নেতৃত্বে, ঠিক আছে, কার নেতৃত্বে, কপিল দেবের নেতৃত্বে কিন্তু কী করেছিল, কপিল দেবের নেতৃত্বে কিন্তু আমাদের প্রথমবারের জন্য ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ঠিক আছে। আর দ্বিতীয়বারের জন্য ওডিআই ওয়ার্ল্ড কাপ কবে জেতে, তো 2011 সালে MS ধোনির নেতৃত্বে, আমরা এটা সকলেই জানি। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া তোমরা চাইলে আমাদের এর আগের যে আরও 9টা ক্লাস আছে সেটা দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।